Hi, hello everyone. Myself Shomrat Ali. Once again, welcome to my channel Geography School. So student, আজকে আমরা কি পড়ব? আজ আমরা পড়ব নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়েরই আজকে দ্বিতীয় ক্লাস আমাদের। অলরেডি আমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম ক্লাস হয়ে গেছে। যদি তোমরা কেউ না দেখে থাকো তো অবশ্যই আমার প্লে লিস্টে গিয়ে তোমরা ক্লাসটা দেখতে পারো। নবম শ্রেণীর প্রথম ক্লাস তৃতীয় অধ্যায়ের আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আর এই দ্বিতীয় ক্লাসের আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে তাপ বলয়, যাকে ইংরেজি থেকে হিট জোন বলা হয়ে থাকে। এটা তোমরা দশম শ্রেণীর মধ্যেও পাবে, তবে দশম শ্রেণীতে আমি আলাদাভাবে আরও তাপ বলয়টাকে ভালোভাবে তোমাদেরকে ব্যাখ্যা করব। নবম শ্রেণীর জন্য যতটুকু বলছি এতটুকু পড়লেই তোমাদের এনাফ। দেখো, তাপ বলয় বা হিট জোন কি, আমি তোমাদের প্রথম ক্লাসেই দ্বিতীয় অধ্যায়ের প্রথম ক্লাসে বলেছিলাম যে পৃথিবী তার কক্ষপথের সাথে 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করে এবং উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করে। এটা তোমরা আমি তোমাদের আগেই ক্লাসগুলোতে বলেছি যে পৃথিবী তার কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে, 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। আর এই হেলে থাকার দরুন পৃথিবীর যে কক্ষপথ সেটি উপবৃত্তাকার হয়, ফলে পৃথিবী সূর্যের চারদিকে প্রদক্ষিণ করতে করতে মনে হয় যে সূর্য একবার পৃথিবীর উত্তর দিকে যাচ্ছে এবং একবার দক্ষিণ দিকে আসছে। এই উত্তর দিকে যাওয়া আর দক্ষিণ দিকে আসাকে সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন বলা হয়ে থাকে। এবং পৃথিবী পুরোপুরি গোল। যদি পৃথিবী গোল না হয়ে চ্যাপ্টা প্রকৃতির হতো আর সূর্য এরকম পৃথিবীকে আলো দিত, তাহলে কিন্তু সবাই মোটামুটি সমান লম্বভাবে কিরণ পেত। কিন্তু পৃথিবী হচ্ছে অভিগত গোলক বা বৃত্তাকার বা গোলক বলতে পারি আমরা। তো গোলক হওয়ার জন্য কি হয়, পৃথিবী কিন্তু সব জায়গায় লম্বালম্বি সূর্যের আলো পড়ে না, অর্থাৎ লম্বভাবে কিরণ পড়ে না। কোথাও লম্ব পড়ে, কোথাও তির্যক পড়ে, কোথাও অতি তির্যকভাবে সূর্যরশ্মি কিরণ দেয়। তো এই সূর্যরশ্মির পতন কোণ মানে সূর্য যে এই পৃথিবীর উপরে আলো দেয়, তো কোথাও দেখো এখানে 90 ডিগ্রি হচ্ছে, তো কোথাও 90 ডিগ্রির থেকে আরেকটু বেশি হচ্ছে, কোথাও 90 ডিগ্রি থেকে কম হচ্ছে। তো এইভাবে যে সূর্যরশ্মির পতন কোণ কোথাও লম্ব হয়ে পড়ছে, তো কোথাও তির্যক হয়ে পড়ছে, তো কোথাও অতি তির্যক হয়ে পড়ছে, যার দরুন পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা সব জায়গায় সমান হয় না। কোনো একজন ব্যক্তি যদি নিরক্ষরেখায় অবস্থান করে, নিরক্ষরেখা কি এগুলো তোমাদের আমি আগের ক্লাসেই অর্থাৎ ক্লাস নাম্বার 1-এই করে দিয়েছি। তোমরা চাইলে আমার ওখান থেকে এই অক্ষরেখা সম্পর্কে প্রথম ক্লাসটা দেখতে পারো। তো পৃথিবীর কোনো ব্যক্তি নিরক্ষরেখায় থাকতে পারে, কোনো ব্যক্তি আরেকটু উপরে ধরো 23-23.5 ডিগ্রি এলাকায় থাকতে পারে, কোনো ব্যক্তি 66.5 ডিগ্রি এলাকায় থাকতে পারে, কোনো ব্যক্তি 90 ডিগ্রি এলাকায় থাকতে পারে। পৃথিবী পৃষ্ঠের ওপরে তো সবাই রয়েছে, বিভিন্ন এলাকার মধ্যে রয়েছে, বিভিন্ন অক্ষাংশের মধ্যে রয়েছে। সেক্ষেত্রে সূর্য যে পৃথিবীর ওপর আলো দেয়, সে আলো কিন্তু সব জায়গায় সমান কোণে পতিত হয় না। কোথাও লম্ব হবে, তো কোথাও তির্যক হবে, তো কোথাও অতি তির্যক হবে সূর্যের আলো পড়ে। তো 0 ডিগ্রি থেকে শুরু করে উত্তর গোলার্ধে প্রায় 23.5 ডিগ্রি, আবার 0 ডিগ্রি অর্থাৎ নিরক্ষরেখা থেকে শুরু করে দক্ষিণ গোলার্ধে 23.5 ডিগ্রি। এইটুকু জায়গার মধ্যে, এইটুকু এলাকার মধ্যে যে সমস্ত দেশ মহাদেশ বা বাসিন্দা বা লোকেরা রয়েছে, সেখানে কিন্তু উষ্ণতা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। এখানে সূর্যরশ্মি প্রায় লম্বভাবে পতিত হয়, লম্বভাবেই পতিত হয়, সারা বছরই লম্বভাবে সূর্যরশ্মি এই অঞ্চলে পতিত হয়। কত ডিগ্রি থেকে বললাম? 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি উত্তর, 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ। এইটুকু অঞ্চলের মধ্যে সূর্যরশ্মি কেমন পড়ে? প্রায় সারা বছরই লম্বভাবে পড়ে। এই জন্য এখানে উষ্ণতা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। ফলে এই অঞ্চলটাকে আমরা তাপের দিক থেকে বলতে পারি উষ্ণমণ্ডল। এইখানে সবসময় গরম লক্ষ্য করা যায়। ফলে এইখানে কিন্তু ঋতু পরিবর্তন তেমন হয় না বললেই চলে। বছরের বেশিরভাগ সময়ই এখানে একটি ঋতু বিরাজমান, যাকে আমরা গ্রীষ্মকাল বলে থাকি। বছরে এখানে একটা ঋতুই লক্ষ্য করা যায়, যা গ্রীষ্মকাল নামে পরিচিত। কারণ কি, এখানে সারা বছরই সূর্য লম্বভাবে কিরণ দেয়। আমরা জানি সূর্যের যে উত্তরায়ণ আর দক্ষিণায়নের ক্ষমতা, অর্থাৎ উত্তর দিকে যাওয়া আর দক্ষিণ দিকে যাওয়ার যে ক্ষমতা, সেটি এইটুকু পর্যন্তই হয়, যেটা তোমাদের আমি আগের ক্লাসেই বলেছি যে
কর্কটক্রান্তি রেখা আর মকরক্রান্তি রেখা পর্যন্তই হয়। তার মানে এতটুকু জায়গার মধ্যেই যেহেতু সূর্য ঘোরাঘুরি করছে, ফলে এখানে সূর্যরশ্মি লম্ব হয়ে পড়ছে। লম্ব হয়ে পড়ার দরুন উষ্ণতা সবসময় বেশি থাকছে। এখানে গড়ে প্রায় 27 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো উষ্ণতা লক্ষ্য করা যায় সারা বছর গড়ে। তার মানে উষ্ণতা সবসময় বেশি থাকছে, ফলে এই অঞ্চলে একটাই ঋতু বিরাজমান। এখানে ঋতু পরিবর্তন তেমন হয় না বললেই চলে। বুঝতে পেরেছো? এই এলাকাটা এমন একটা এলাকা যেখানে ঋতু পরিবর্তন হয় না, ফলে এখানে একটি ঋতু বিরাজমান, সেটাকে গ্রীষ্মকাল বলা হয়। আর দিন ও রাতের যদি দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি আমরা যে পড়েছিলাম, যে কখনো দিন বিশাল বড় হয়ে যাচ্ছে, কখনো দিন ছোট হচ্ছে, যেটা আমি তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের প্রথম ক্লাসেই করিয়েছিলাম সম্ভবত। তোমরা ওটা দেখতে পাবা। আমাদের নবম শ্রেণীর দিন রাত্রির হ্রাস বৃদ্ধির পর্যায়ের মধ্যে আমি বলেছিলাম তোমাদের যে কখনো দিনের দৈর্ঘ্য অনেকটা বেশি হয়, কখনো কম হয়, কখনো রাতের দৈর্ঘ্য বেশি হয়, কখনো কম হয়। কিন্তু এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে কি করে, সূর্য তো এইটুকু জায়গার মধ্যে আপ ডাউন করছে কিনা, ফলে এখানে কিন্তু দিন আর রাতের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি তেমন লক্ষ্য করা যায় না, মোটামুটি কাছাকাছিই থাকে। অর্থাৎ 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত মোটামুটি এরকমই থাকে। বুঝতে পেরেছো? অর্থাৎ দিন রাতের হ্রাস বৃদ্ধি এখানে লক্ষ্য করা যায় না তেমনটা। এইখানে সূর্যরশ্মি লম্ব হয়ে পড়ে, ফলে উষ্ণতা অনেক বেশি, প্রায় গড়ে 27 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো হয়। এখানে একটাই ঋতু বিরাজমান, যাকে গ্রীষ্মকাল আমরা বলে থাকি, কারণ সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয়, সারা বছর উষ্ণতা বেশি থাকে, ফলে একটাই ঋতু বিরাজমান, ঋতু পরিবর্তন তেমন এখানে লক্ষ্য করা যায় না, ফলে একটাই ঋতু গ্রীষ্মকাল। এবার নেক্সট দেখো, পৃথিবীতে এরকম 3টা তাপমণ্ডল, একটা উষ্ণমণ্ডল গেল। এবার নাতিশীতোষ্ণ মণ্ডল কি, যে 23.5 ডিগ্রি থেকে শুরু করে 66.5 ডিগ্রি এলাকা পর্যন্ত, উভয় গোলার্ধেই, উত্তর গোলার্ধেও 23.5 থেকে 66, দক্ষিণ গোলার্ধেও 23.5 থেকে 66 ডিগ্রি। এই এলাকায় কি হয়, সূর্যরশ্মি আর লম্বভাবে পড়ে না। এই এলাকায় কিন্তু সূর্যরশ্মি তখন তির্যকভাবে পড়ে। তাহলে এইটুকু এলাকার মধ্যে সূর্যরশ্মি পড়ছিল লম্বভাবে, তারপরে এইটুকু এলাকার মধ্যে সূর্যরশ্মি কেমন হয়ে পড়ছে, তির্যকভাবে। আবার এইটুকু এলাকার মধ্যে সূর্যরশ্মি কেমনভাবে পড়বে, অবশ্যই তির্যকভাবে পড়বে, তির্যক। যার কারণে এখানকার উষ্ণতা তুলনামূলক ওই উষ্ণমণ্ডলের থেকে কম হয়, উষ্ণমণ্ডলের থেকে কি হবে, কম হবে। আর এর পরেরটা তুমি জানলে তাহলে এটা আরও ভালো মতো জানতে পারবে। এইখানে অর্থাৎ 66 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি এলাকা, এইটুকু এলাকার মধ্যে সূর্যরশ্মি তো একেবারে অতি তির্যকভাবে পড়ে, অতি তির্যকভাবে পড়ে। তার মানে এইটুকু ছিল লম্ব হবে, তারপরে তির্যক, তারপরে অতি তির্যক। সেম এটুকু লম্ব, তির্যক, তারপরে অতি তির্যক। তাহলে অতি তির্যকভাবে পড়লে এখানকার উষ্ণতা কী হবে, সবচেয়ে কম হবে, তাই কি না? তার মানে এইখানে সূর্যের আলো তেমনভাবে পড়ে না, ফলে এখানে উষ্ণতা সবসময় কম থাকে, হিমাঙ্কের নিচে নেমে যায়, 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। ফলে এইখানেও কি হবে, ঋতু পরিবর্তন তেমন লক্ষ্য করা যাবে না। সারা বছর একটা ঋতুই বিরাজমান হবে। সেটা কোন ঋতু হবে, সেটা শীতকাল বলা যেতে পারে। সেখানে শীতকাল একটাই ঋতু বিরাজমান, এবং সবসময় উষ্ণতা কি থাকে, কম থাকে, উষ্ণতা কম। কোথায়, এইটুকু এলাকা 66 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এলাকা। ফলে এই মণ্ডলটাকে বলা হয় হিমমণ্ডল। অর্থাৎ 66 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি এলাকা পর্যন্ত যেই দেশ বা মহাদেশগুলো রয়েছে, সেইখানে উষ্ণতা কী হবে, সবসময় কম লক্ষ্য করা যাবে, যার কারণে তাকে আমরা বলবো হিমমণ্ডল। এখানে সূর্যরশ্মি অতি তির্যকভাবে পড়ে, এখানে তেমন ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না, যেমনটা আমরা উষ্ণমণ্ডলের ক্ষেত্রে দেখলাম যে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না, কারণ উষ্ণতা সবসময় বেশি, আর এখানে উষ্ণতা সবসময় কি, কম। ফলে উষ্ণতা কম হওয়ার জন্য একটাই ঋতু বিরাজমান, সেটা হচ্ছে শীতকাল। অর্থাৎ এখানে ঋতু পরিবর্তন হয় না। আর দিন রাত্রির হ্রাস বৃদ্ধির কথা যদি বলি, এখানেও কিন্তু তেমন দিন রাত্রির হ্রাস বৃদ্ধি আমরা লক্ষ্য করতে পারি না। এখানে কেমন কি হয়, এখানে বছরের প্রায় 6 মাসই কি থাকে, অন্ধকারে ডুবে থাকে। দিন আর রাত আমরা সাধারণত এখানে বছরের কি দেখতে পাই, 6 মাসই অন্ধকার, আর 6 মাস হচ্ছে দিন। বুঝতে পেরেছো? তার মানে এখানেও দিন রাত্রির হ্রাস বৃদ্ধি তেমন নয়, এখানেও তেমন নয়। কিন্তু এই যে নাতিশীতোষ্ণ মণ্ডল রয়েছে 23.5 ডিগ্রি থেকে শুরু করে 66 ডিগ্রি এলাকা, এখানে কি হবে, হিমমণ্ডলের থেকে উষ্ণতা বেশি হবে না, কারণ এখানে অতি তির্যকভাবে পড়ছে, আর এখানে তির্যকভাবে পড়ছে, আর এখানে লম্বভাবে পড়ছে। এর তুলনায় কম হবে, হিমমণ্ডলের তুলনায় বেশি হবে, ঠিক কি নয়, নাতিশীতোষ্ণ মণ্ডলে। যার কারণে এখানে বেশি উষ্ণতাও লক্ষ্য করা যায় না, বেশি শীতলতাও লক্ষ্য করা যায় না। এইটুকু জায়গার মধ্যে এখানে বেশি শীত, এখানে বেশি গরম, আর এখানে কি, না বেশি শীত না বেশি গরম।
অর্থাৎ এখানে শীতও তেমনটা লক্ষ্য করা যায় না, গরমও তেমনটা লক্ষ্য করা যায় না, যেহেতু এখানে তির্যকভাবে সূর্যরশ্মি পড়ছে, যার কারণে এই অঞ্চলটাকে আমরা নাতিশীতোষ্ণ মণ্ডল বলতে পারি। বুঝতে পেরেছো? এই অঞ্চলটাকে কি বলবো? নাতিশীতোষ্ণ মণ্ডল, না শীত না উষ্ণ। কিন্তু এইখানে আমরা ঋতু পরিবর্তন খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবো, ঋতু পরিবর্তন। কারণ সূর্য একবার এখানে আসে, তারপরে আবার একবার এদিকে চলে যায়, তার মানে এইটুকু জায়গার মধ্যে কিন্তু আমরা ঋতু পরিবর্তন ভালো মতোই লক্ষ্য করতে পারবো। সূর্য এখানে আসলেও তেমনভাবে উষ্ণতা এখানে লক্ষ্য করা যায় না, ফলে এখানে ঋতু পরিবর্তন হয় না। আর সূর্য এখান থেকে এখানে বারবার যাতায়াত করছে, এখান থেকে এখানে বারবার যাতায়াত করছে, অর্থাৎ 33 ডিগ্রি উত্তর আর 37 ডিগ্রি দক্ষিণ, ফলে এইটুকু জায়গার মধ্যে তো গরম থাকছেই, সবসময় গরম থাকছেই। কিন্তু এইটুকু জায়গার মধ্যে কি হচ্ছে, যখন সূর্য একেবারে এখানে চলে আসছে, তার মানে এইটুকু জায়গা আবার কি হবে? ঠান্ডা হতে থাকবে। আবার যখন সূর্য এখানে চলে আসবে, তখন এইটুকু জায়গা আবার কি হবে? গরম হতে থাকবে। তাহলে না গরম না ঠান্ডা, একটা উষ্ণমণ্ডল। তার মানে এখানে কি হবে? ঋতু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। অর্থাৎ নাতিশীতোষ্ণ মণ্ডলের ক্ষেত্রে আমরা ঋতু পরিবর্তন লক্ষ্য করতে পারবো। আর দিন রাত্রির যে হ্রাস বৃদ্ধির লক্ষ্য করা যায়, যে কখনো 14 ঘন্টা দিন হয়ে যাচ্ছে, তো কখনো 10 ঘন্টা রাত হচ্ছে, আবার কখনো 14 ঘন্টা রাত হচ্ছে তো 10 ঘন্টা দিন হচ্ছে। তার মানে এখানে দিন রাত্রির যে হ্রাস বৃদ্ধি হয় নাতিশীতোষ্ণ মণ্ডলের ক্ষেত্রে আমরা ভালোভাবে স্পষ্টভাবে লক্ষ্য করতে পারবো। যেরকম আমাদের ক্ষেত্রেই, ভারতের ক্ষেত্রেই দিন রাত্রির হ্রাস বৃদ্ধি ভালো মতো লক্ষ্য করা যায়, কারণ ভারতের মাঝ বরাবর কে গেছে? কর্কটক্রান্তি রেখা গেছে, ফলে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি ভারতে ভালো মতোই লক্ষ্য করা যায়, তাই কি না? কিন্তু হিমমণ্ডলের ক্ষেত্রে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি পর্যায়ে তেমন লক্ষ্য করা যায় না, উষ্ণমণ্ডলের ক্ষেত্রেও লক্ষ্য করা যায় না, কিন্তু নাতিশীতোষ্ণ মণ্ডলের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। হিমমণ্ডল তো এমন একটা জায়গা যেখানে সারা 6 বছরই অন্ধকারে ডুবে থাকে, আর 6 বছর হচ্ছে 6 বছর বলছি কেন, 6 মাস অন্ধকারে ডুবে থাকে আর 6 মাস আলোকিত থাকে। আর এখানে কি হয়? এখানে সারা বছর সূর্য ঘোরাফেরা করে, ফলে এখানেও দিন রাত্রির হ্রাস বৃদ্ধি তেমন লক্ষ্য করা যায় না। কিন্তু এই জায়গাটাতে দেখো, সূর্য একবার এখানে একবার এখানে, একবার এখানে একবার এখানে, তার মানে যখন একেবারে দক্ষিণ গোলার্ধে চলে আসছে, তখন কি হবে? দিনের দৈর্ঘ্য কি হবে? ছোট হয়ে যাবে, তাই কি না? আবার যখন উপরে চলে যাবে, তখন দিনের দৈর্ঘ্য বড় হয়ে যাবে, যেটা তোমাদের আমি প্রথমেই শিখিয়েছি দিন রাত্রির হ্রাস বৃদ্ধি কী করে হয়। 9ম শ্রেণীর 2য় অধ্যায়ের মধ্যে দেখবো, আমাদের প্রথম ক্লাসের মধ্যে রয়েছে। তো এই হচ্ছে পৃথিবীর তাপ বলয়, যেটি পৃথিবীর সূর্যের যখন রশ্মি আমাদের এই ইসের মধ্যে পড়ে, পৃথিবীর মধ্যে পড়ে, এই পৃথিবীর সূর্যরশ্মির পতন কোণ কিন্তু সবসময় সমান হয় না, কখনো লম্ব, কখনো তির্যক, কখনো অতি তির্যক। ফলে একই রকম পৃথিবীর বুকের মধ্যে উষ্ণতাও লক্ষ্য করা যায় না। তো সব থেকে বেশি যেখানে লম্ব সেটা উষ্ণমণ্ডল, যেটা তির্যক সেটা নাতিশীতোষ্ণ মণ্ডল, যেটা অতি তির্যক সেটি হিমমণ্ডল। এইভাবে 3টি তাপ বলয়ে পৃথিবীকে ভাগ করা হয়েছে। এবার একটা শর্ট কোশ্চেন বা একটা ভালো জিনিস তোমরা মনে রাখবা, যে 0 ডিগ্রি থেকে যদি আমি 1 ডিগ্রিতে যাই, তারপরে তো 2 ডিগ্রি, তারপরে তো 3 ডিগ্রি, এভাবে করতে করতে 23 ডিগ্রি। তো প্রতি 1 ডিগ্রি অক্ষাংশ বৃদ্ধিতে না 0.28 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমে যায়। প্রতি 1 ডিগ্রি অক্ষাংশ বৃদ্ধিতে 0.28 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমে যায়। তার মানে আমি যদি অক্ষাংশ ডাউন হই, তাহলে উষ্ণতা 0.28 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়বে, আর যদি অক্ষাংশ আমি আপ হই, মানে উপরের দিকে উঠি, তাহলে 0.2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কিন্তু কমবে প্রায় 1 ডিগ্রি অক্ষাংশে। অর্থাৎ এটা 0 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি। এইখানে যদি 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকে, কথার কথা 0 ডিগ্রিতে, তাহলে 1 ডিগ্রিতে আমি উপরের দিকে উঠছি। এবার উচ্চ অক্ষাংশ উঠলে কি হয়? 0.28 ডিগ্রি সেলসিয়াস কমে যায়। তাহলে 20 থেকে 0.28 ডিগ্রি সেলসিয়াস কমে গেলে কত হবে? 19.72 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা লক্ষ্য করা যাবে। তার মানে আমি উপরের দিকে উঠলে উষ্ণতা হ্রাস পায়, আর নিচের দিকে আসলে, নিচু অক্ষাংশে আসলে উষ্ণতা বৃদ্ধি পায়। তো এই ছিল তোমাদের তাপ বলয়। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। যদি এই ক্লাসের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে।